পহেলা জুলাই থেকে ভূমি উন্নয়ন খর বা জমির খাজনা প্রদানে এবার 5টি ডকুমেন্টস বাধ্যতামূলক করা হলো। এখন থেকে এই 5টি ডকুমেন্টস যদি কোনো ভূমি মালিকের না থাকে, তাহলে তারা কোনোভাবেই জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে না। এমনকি ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রেও আরও বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। পূর্বে যে নিয়মে একজন ভূমি মালিক ভূমি উন্নয়ন কর প্রদান করত, সেই জায়গায় পরিবর্তন নিয়ে আসা হয়েছে এবং নতুন এই পদ্ধতিতেই পহেলা জুলাই থেকে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে হবে। সাধারণত ভূমি উন্নয়ন কর প্রদান করার ক্ষেত্রে পূর্বে যে বাংলা সাল পহেলা বৈশাখ থেকে 30শে চৈত্র এই নিয়মে বা খাজনা প্রদান করা যেত। এমনকি এখনও চাইলে কেউ বাংলা সাল অনুযায়ী খাজনা প্রদান করতে পারবে। তবে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ইংরেজি সাল অনুযায়ীও খাজনা প্রদান করার সুবিধা প্রদান করা হয় ভূমি মালিকদের। পহেলা জানুয়ারি থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত এই খাজনা প্রদানকে একটা আর্থিক বছর হিসেবে ধরা হয়। তবে আমরা আরেকটা বিষয়ে যদি লক্ষ্য করি, সেটা হচ্ছে বাংলাদেশে বাজেট যেটা 30শে জুনের ভিতরে শেষ হয়, এই বাজেট কিন্তু পহেলা জুলাই থেকে কার্যকর হয়। অর্থাৎ পহেলা জুলাইকে টার্গেট করে এবার সরকার 30শে জুনের ভিতরে যাদের খাজনা বকেয়া রয়েছে এবং এখনও যারা ভূমি উন্নয়ন কর প্রদান করেনি, তাদেরকে 30শে জুন পর্যন্ত আলটিমেটাম উল্লেখ করে দেওয়া হয়েছে যে 30শে জুনের ভিতরে তাদের খাজনা দিতে হবে। নতুবা পহেলা জুলাই থেকে যখন তারা খাজনা দিতে যাবে, তখন তাদের নতুন নিয়মের নতুন হারে খাজনা দিতে হবে। আপনি যদি বলেন যে জাস্ট একদিনের জন্য তো আমি জানি না বা আমার এই নিয়মটি জানা ছিল না, তাহলেও কি আপনি নায়েব বা তহসিলদারকে ব্যবহার করে আপনি পূর্বের নিয়ম অনুযায়ী খাজনা দিতে পারবেন? কখনো সম্ভব নয়। অর্থাৎ বর্তমান দায়িত্বশীল যে নায়েব বা তহসিলদার আছে, তারা পহেলা জুলাই আপনি যখনই যাবেন তখন কিন্তু নতুন আইন অনুযায়ী আপনার কাছ থেকে খাজনা নেবে। তাই আপনি যদি খাজনা বকেয়া থাকে আপনার, সেটা 1 বছর 2 বছর 10 বছর যত বছরের জন্য হোক না কেন, 30শে জুন আলটিমেটাম দেওয়া হয়েছে, 30শে জুনের ভিতরে আপনাকে খাজনা পরিশোধ করতে হবে। পহেলা জুলাই থেকে আপনাকে যদি খাজনা দিতে হয়, তাহলে আপনাকে 5টি ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে দেখাতে হবে। যে 5টি ডকুমেন্টস আপনাকে অবশ্যই দেখাতে হবে, তার ভিতরে 1 নম্বরে মনে রাখবেন সবথেকে সহজ একটি ডকুমেন্টস। অনেক ভূমি মালিক মনে করে আমার তো দলিল আছে, তা আমার তো দলিল থাকলে আমি খাজনা দিতে পারবো। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনি ক্রয় সূত্রে মালিক হয়েছেন, এটা প্রমাণ করার জন্য শুধু দলিল থাকলে হবে না। আসলে দলিল অনুযায়ী কখনো খাজনা দেওয়া যায় না। আপনি দলিল নিয়ে যান, বাংলাদেশের যে কোনো ভূমি অফিসে নিয়ে যান, যত বড় দুর্নীতিবাজ বা যত বড় আপনার প্রতারক, এছাড়া যত সিন্ডিকেটে থাকুক না কেন, কোনো নায়েব বা তহসিলদার আপনার কাছ থেকে শুধু দলিল অনুযায়ী খাজনা নেবে না। কিন্তু আপনি এটা বলতে পারেন যে আপনি বৈধভাবে ক্রয় করেছেন, জমিটা ক্রয় আপনার 20 লক্ষ 30 লক্ষ টাকা ব্যয় হয়ে গেছে, তো আমার এই দলিলের কোনো মূল্য নাই, আমি কেন দলিল দেখিয়ে খাজনা দিতে পারবো না? এই নায়েব বা তহসিলদাররা বলবে খাজনা দেওয়ার ক্ষেত্রে আপনার দলিলের কোনো মূল্য নাই, এটা আপনার মালিকানা প্রমাণের জন্য একটা জাস্ট বৈধ কাগজ, তাও শতভাগ এটার মালিকানা নাই, বৈধ একটি কাগজ। কিন্তু আপনাকে যখন খাজনা দিতে হবে, অবশ্যই এই দলিলটি নামজারি হতে হবে। নামজারিটা কোথায় করবেন? আপনি এসিল্যান্ডের কাছে আবেদন করার মাধ্যমে নামজারিটি করে নেবেন। সেই নামজারি খতিয়ানটি নিয়ে আসেন, আমরা আপনাকে সেই নামজারি খতিয়ান অনুযায়ী খাজনা দিয়ে দেব বা খাজনা গ্রহণ করব। এটাই কিন্তু একজন নায়েব বা তহসিলদার আপনাকে বলবে। অর্থাৎ আপনার দলিল আপনার কোনো কাজে আসবে না, দলিল বাদ। আপনার দলিলের পরিবর্তে একটা নামজারি খতিয়ান দেখাতে হবে। তো এই নামজারি খতিয়ানটি বাধ্যতামূলক। আপনি নামজারি খতিয়ানটা নিয়ে যাবেন। আপনার খতিয়ানে যদি এখনও হোল্ডিং খোলা না হয়, হোল্ডিং খুলে দেবে নায়েব মহোদয়, এবং হোল্ডিং অ্যাপ্রুভাল করার পর আপনাকে অনলাইনে নামজারি করে খাজনা প্রদান করার ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় যে ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার কাছে কোনো নামজারি খতিয়ান নেই, দলিল আছে কিন্তু নামজারি খতিয়ান নেই, কিন্তু আপনি পূর্বে খাজনা দিয়েছেন, সেই খাজনা প্রদানের একটি দাখিলা আছে, তো আপনি পূর্বে যে খাজনা দিয়েছেন সেই দাখিলা দিয়েও কিন্তু আপনি এখন আবার খাজনা প্রদান করতে পারবেন। তবে মনে রাখবেন পহেলা জুলাই থেকে এটা আরও স্ট্রিক্টলি কঠোরভাবে এটা প্রয়োগ করা হবে। আপনার কাছ থেকে একটা দাখিলা চেয়ে নেওয়া হবে, আপনি দাখিলাটা দিবেন। দাখিলায় যত সালের খাজনা পরিশোধ আছে, তার পরবর্তীতে যত বছর আপনার বকেয়া হয়ে গেছে, সেই বকেয়া সালগুলোর আপনাকে খাজনা দিতে হবে। তাহলে খাজনার দাখিলা দেখানোর মাধ্যমে আপনি কিন্তু খাজনা দিতে পারবেন এবং নতুন নিয়মে এখন দিতে পারবেন। তৃতীয় যে লিগাল ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে বা লিগাল যে কার্যক্রমগুলো আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন। এখন আপনি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়েছেন, আপনার পৈতৃক সম্পত্তি
আপনি পিতা মারা যাবার পর ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন, আপনি এখন এই সম্পত্তির খাজনা দিবেন, তাও নিজের নামে দিবেন। আপনি বলছেন যে আপনি নিজের নামে খাজনা দিবেন, আপনি ওয়ারিশান সনদ নিয়ে গিয়েছেন। কোনোভাবেই এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না, এটা অ্যাকসেপ্ট করা হবে না। আপনি এটা রিজেক্ট করে দেওয়া হয় এবং বলা হবে যে আপনি এক কাজ করেন, আপনার এই ওয়ারিশান সনদ অনুযায়ী আপনি নামজারি করে নেন, এসিল্যান্ডের সাথে যোগাযোগ করেন এবং যৌথ খতিয়ানের ভিত্তিতে আপনি নামজারি করে নেন। যদি আপনি নামজারিটি করে নিতে পারেন, তাহলে সেই নামজারি খতিয়ান নিয়ে আসেন, আমরা আপনার খাজনা প্রদানের ব্যবস্থা করে দেব। অর্থাৎ আপনি যদি উত্তরাধিকার সূত্রে মালিকানা পেয়ে থাকেন, তাহলেও আপনার কিন্তু ওয়ারিশান সনদে আপনি খাজনা দিতে পারবেন না। আপনি দিতে পারবেন, খাজনা পরিশোধ করতে পারবেন, আপনি যে আপনার যে পিতার জমি, পিতার নামে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন, কিন্তু আপনার নামে যখন আপনি খাজনা দেবেন তখন অবশ্যই আপনাকে ওই জমিটা আপনার নামে নামজারি থাকতে হবে। চতুর্থ পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে, আপনি যদি মনে করেন যে না আপনি নিজের নামে খাজনা দিবেন না, আপনার পিতার নামে খাজনা পরিশোধ করবেন, বা আপনি দাদার সম্পত্তি পেয়েছেন দাদার নামে খাজনা পরিশোধ করবেন, তাহলে সর্বশেষ যে রেকর্ড খতিয়ান, সেই সর্বশেষ রেকর্ড খতিয়ানে যদি তাদের নাম থাকে, সেই রেকর্ড খতিয়ানটি নিয়ে যেও আপনি খাজনা পরিশোধ করতে পারবেন। রেকর্ড খতিয়ানটায় উল্লেখ আছে যে আপনারা কোন কোন দাগের মালিক এবং কোন আপনার খতিয়ানের নাম্বারও আছে, এগুলোর আলোকে কিন্তু আপনি খাজনা পরিশোধ করতে পারবেন। অর্থাৎ এভাবে আপনি চাইলেই খুব সহজে খাজনা পরিশোধ করতে পারবেন। এবং পঞ্চম পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে, আপনি কিন্তু অ্যানালগ পদ্ধতিতে আর খাজনা দিতে পারবেন না, এটা সম্পূর্ণভাবে নিশ্চিত করে দেওয়া হয়েছে এবং 1 জুলাই থেকে এটা শতভাগ প্রয়োগ করা হচ্ছে। আপনাকে কি করতে হবে, আপনার একটা ভোটার আইডি কার্ড এবং একটা সচল মোবাইল নাম্বার থাকতে হবে। এই দুইটা ডকুমেন্টস আপনি নিয়ে যেয়ে যদি নিজে না পারেন, তাহলে ওখানে কম্পিউটার ম্যান আছে, তার দ্বারা আপনি অবশ্যই নিজে একটা আইডি খুলে নেবেন, একটা রেজিস্ট্রেশন আইডি, land.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে, অথবা পর্চা, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করে আপনি কিন্তু খুব সহজেই এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনার যে খতিয়ানগুলোর আপনি খাজনা দেবেন, সেই খতিয়ানগুলো সেখানে সাবমিট করবেন। এটার আলোকে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন এবং আপনার কত টাকা খাজনা আসছে সেটা অটোমেটিকভাবে আপনি দেখতে পারবেন। এখানে কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না, কেউ আপনাকে ঠকাতে পারবে না। প্রতারিত করা এবং ঠকানোর কোনো অপশন এখানে রাখা হচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে আপনি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে, সমাধানযোগ্যভাবে, প্রতারণার শিকার না হয়ে দুর্নীতি মুক্তভাবে আপনার খাজনা আপনি পরিশোধ করতে পারবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 1 জুলাই থেকে নতুন সুদ কার্যকর করা হচ্ছে। আপনি যদি 30 জুনের ভিতরে খাজনা পরিশোধ না করেন, তাহলে 1 জুলাই যখনই যাবেন, আপনার যত বছরে খাজনা বকেয়া রয়েছে প্রত্যেকটা বছরে কিন্তু হিউজ পরিমাণে সুদ আদায় করা হবে। হিউজ পরিমাণে বলছে এই কারণে, এখন যদি শতকরা 10 টাকা 11 টাকা নেওয়া হয়, তখন কিন্তু 15 টাকা 16 টাকা হারে নেওয়া হবে, অর্থাৎ সুদ বৃদ্ধি করা হবে। আর দেখা যাবে যে এখন আপনি খাজনা পরিশোধ করলে যে খাজনা 2000 টাকায় আপনি মেটাতে পারতেন, 1 জুলাইয়ের পরে আপনি গেলেই আপনার সেখানে 5000 10,000 টাকা ব্যয় হয়ে যাবে। অর্থাৎ এই কারণে মূলত আপনাকে অবশ্যই অনতিবিলম্বে আপনার খাজনা পরিশোধের ব্যবস্থা করতে হবে। যদি এখনও আপনার দেরি হয়ে যায়, তাহলে এখনও সময় আছে হাতে, 30 জুনের ভিতরে আপনার বকেয়া হয়ে যাওয়া খাজনা পরিশোধ করুন, নতুবা 1 জুলাই থেকে আপনাকে দ্বিগুণ বা তার থেকেও বেশি পরিমাণে খাজনা দিতে হবে। আর এখন থেকে এই 5টি ডকুমেন্টস থাকলে আপনি খাজনা পরিশোধ করতে পারবেন এবং কারোর হেল্প ছাড়া, সহায়তা ছাড়াই আপনি নিশ্চিন্তে খাজনা পরিশোধ করে আপনি দাখিলা সংগ্রহ করতে পারবেন।